আমাদের সঙ্গে চিকিৎসক জয়দেব রায় এই মুহূর্তে রয়েছেন। আমি ডক্টর রায়ের কাছে যাব। ডক্টর রায়, যে টাকার লোভ দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান করানো হয়েছে বলে অভিযোগ, এই যে নাবালকদের থেকে এইভাবে রক্ত নিয়ে নেওয়া হয়েছে, তাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর? প্রথম কথা হচ্ছে, যে কোনো জিনিসই নিয়ম মেপে করা উচিত। কারণ আমাদের এই যে নিয়মগুলো তৈরি করা হয়েছে, এই নিয়মগুলো তৈরি করার পেছনে এমন জিনিস রয়েছে, যদি আমরা সেই নিয়মটা না মানি তাহলে সেটা শরীরের উপরে এফেক্ট হবে। তবে এই যে ব্লাড ব্যাংক নিয়ে ব্যাপারগুলো চলছে, আমার মতে এই যে ব্লাড প্রসেসিং, মানে আপনি রক্তটা কালেকশন করলেন, তারপরে যে প্রসেস করলেন, তারপরে যে স্টোরেজ করলেন, তারপরে যে ডিস্ট্রিবিউশন করলেন, এই চারটে ব্যাপার রয়েছে। এখন যেটা আগের একজন বললেন যে প্রসেসিংয়ের ক্ষেত্রে এখন কিন্তু ব্লাডটা আমরা কম্পোনেন্ট থেরাপি করে থাকি। সেখানে কম্পোনেন্ট থেরাপি করার জন্য সেখানে যে ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে যন্ত্রপাতি ঠিক আছে কিনা, ঠিক লোক সেটাকে প্রসেসিং করছে না, কালেকশনটা ঠিক নিয়ম মেপে হচ্ছে কিনা, স্টোরেজটা ঠিক নিয়ম মাফিক হচ্ছে কিনা, তারপরে সেটা ডিস্ট্রিবিউশন যেটা করা হচ্ছে কোথায় যাচ্ছে সেইটা আছে কিনা, ঠিকমতো লাইসেন্স আছে কিনা, এরকম বিভিন্ন ব্যাপারগুলো আছে। এর মধ্যে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে, আমি ব্লাডটা তো দিয়ে দিলাম, সেটা যদি ঠিকভাবে না দিয়ে থাকি সেটাও কিন্তু পেশেন্টের ক্ষতিকারক হতে পারে। সুতরাং কোনো জায়গায় যদি স্বচ্ছতা না থাকে তাহলে সেইটার কিন্তু তদন্ত হওয়া উচিত এবং তদন্তের পরে সেখানে যথাযথভাবে স্টেপ নেওয়া উচিত। কিন্তু এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলবো যে তদন্তটা খুব দ্রুতগতিতে করা উচিত। কেন দ্রুতগতিতে করা উচিত? ধরুন আপনি তদন্ত করতে গিয়ে যদি একসঙ্গে অনেক ব্লাড ব্যাঙ্ককে যদি আমি এখনও পর্যন্ত সেটার মধ্যে স্বচ্ছতা আছে কি স্বচ্ছতা নেই সেটা যতক্ষণ না ক্লিয়ার হলো, সেগুলো তো আমাদের ব্লাড সাপ্লাই করতে পারছে না। সেটা যদি না করতে পারে, সেখানে যদি পেশেন্টের ক্ষতি হয়, আমাদের ব্লাডের ডিমান্ডটা যেন শেষে মাথায় আমাদের রাখতে হবে, সেই ক্ষতিটার দিকেও খেয়াল রাখতে হবে। আবার আমি তড়িঘড়ি করতে গিয়ে ঠিকমতো করে নিয়মমাফিক জিনিসটা করলাম না, ঠিক প্রোডাক্ট দিলাম না, তাতেও কিন্তু পেশেন্টের ক্ষতি হবে। আর এই নাবালিকাদের তো বা নাবালকদের কিন্তু ব্লাড নেওয়ার কথা নয়। দুটো জিনিস মাথায় রেখেই কিন্তু আমাদের প্রসেস করতে হবে। তার কারণ এই রক্ত এবং রক্তর যে প্রোডাক্টগুলি সেগুলো যেমন জীবনদায়ী জিনিস, আবার আমি যদি ঠিকঠাক জিনিস না দিই সে তার থেকে কিন্তু অনেক ধরনের ডিজিজও হতে পারে। আর যেটা হচ্ছে, ধরুন যেটা আপনি বললেন যে অন্যান্য স্টেটের, প্রথমে তো দেখতে হবে আমাদের স্টেটে কতটা ডিমান্ড। অন্য স্টেটে যাওয়াটাকে আমি বলবো না। একদম ডক্টর রায় যেরকম বলছেন যে তদন্তটা দ্রুত গতিতে হওয়া উচিত, কারণ তা না হলে কিন্তু রক্তের আকাল দেখা দিতে পারে। ডক্টর গাঙ্গুলি, এই যে নজরদারির কথাও আপনি বলছেন, এটা সত্যি খুব হতাশাব্যঞ্জক। এই নজরদারি রাখতে গেলে তো এই পুরো সিন্ডিকেটটাকে ভাঙতে হবে। দেখুন, নজরদারি করা তো দরকার বটেই, কিন্তু আমাদের দেশে তো সর্বত্রই এরকম বেনিয়ম। কাজে যারা নজরদারি করবেন তাদের ওপরেও নজরদারি করা দরকার। কেননা এই নজরদারিটা তো হচ্ছিল না, সেটা তো পরিষ্কার। তাহলে যাদের করার কথা ছিল নজরদারি, তারা কেন করেননি সে ব্যাপারেও একটু তদন্ত হওয়া দরকার, যে কী জন্যে তারা এতকাল চুপচাপ ছিলেন। হ্যাঁ, এটা তো অত্যন্ত জরুরি ব্যাপার। ব্লাড ট্রান্সফিউশন এমন একটা জিনিস, একটু আগেই আমি বললাম, সে তো টাকা দিয়ে পাওয়া যাবে না। আর এই যে প্রয়োজনের অতিরিক্ত ব্লাড কালেক্ট করা হয়ে তারপর কোথায় পাচার করে দেওয়া হয়েছে, এইগুলো মানে অবিশ্বাস্য। একদিকে লোকের অপারেশন হবে, ব্লাড জোগাড় করতে পারছে না বলে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে কিছু লোক, আর কোনো ব্লাড ব্যাংক থেকে প্রয়োজনের অতিরিক্ত ব্লাড কালেক্ট করে অন্য কোথাও পাচার করে দেওয়া হচ্ছে ব্যবসা বুদ্ধিতে। এই অবিশ্বাস্য, এগুলো নেহাত এই এখন আমরা শুনছি তাই বলছেন অবিশ্বাস্য ঘটনা। বিভিন্ন জায়গায় এইভাবে বেআইনিভাবে রক্ত পাচার হয়ে গিয়েছে, কিন্তু এই রক্ত বিক্রির টাকা, সেই রক্ত বিক্রির টাকা কোথায় পৌঁছেছে? রাজ্যে পালাবদলের পর তদন্ত শুরু হয়েছে, একেবারে যেন মাথা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়। রক্তে হদিশ মিলেছে দুর্নীতির, তদন্তে নেমেছে এজেন্সি। এবার লাইফ কেয়ারে ব্লাড ব্যাংকের শাখায় ফের তল্লাশি চালালো স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসি। বৃহস্পতিবার প্রথম এই ব্লাড ব্যাংকের দুটি শাখায় পুলিশ নিয়ে তল্লাশি চালান এসবিটিসির আধিকারিকরা।
এতদিন যে তল্লাশিগুলি চলেছে তাতে স্বাস্থ্য দপ্তরের এসবিটিসির আধিকারিকরা তারাই আসতেন, কিন্তু আজকে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে সঙ্গে করে পুলিশ নিয়ে আসা হয়েছে। আজকে প্রথমে স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে এসবিটিসির আধিকারিকরা তারা যান বেনিয়াপুকুর থানাতে, সেখানে পুলিশের সহযোগিতা চান। তার কারণ তারা 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 মনে করেছেন যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ইতিমধ্যে লাইফ কেয়ারের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে এসবিটিসি। রক্তদান শিবির থেকে কোনো রকম রক্ত সংগ্রহের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। গত মাসে লাইফ কেয়ারের সিআইটি রোডে ব্লাড ব্যাংকে তল্লাশি চালায় এসবিটিসি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সেই তল্লাশিতে বেশ কিছু বেনিয়ম ধরা পড়ে। তল্লাশি অভিযানের পর গত কয়েক মাসে কত ইউনিট রক্ত এবং প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে সেই সম্পর্কে নথি চাওয়া হয়েছিল, কিন্তু একাধিকবার স্বাস্থ্য ভবনের তরফে নথি চাওয়া হলেও তারা কোনো নথি জমা দেয়নি। এই প্রেক্ষিতেই এদিনের তল্লাশি। কিন্তু এদিন প্রায় ৪৫ মিনিটের তল্লাশিতেও ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ সহযোগিতা করেনি বলে অভিযোগ। কোঅপারেট করেনি, উনি কোনো ডকুমেন্ট দেখাবেন। নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাংক পরিচালনা করেন লাইফ কেয়ার। এদিন দুপুরে সেখানেও পুলিশ নিয়ে তল্লাশি শুরু করেন এসবিটিসির ৮ জন আধিকারিক। একযোগেই দুটি যে ব্রাঞ্চ রয়েছে সেখানে অভিযান চালানো হচ্ছে। একটি হচ্ছে এই সিআইটি রোডের এবং দ্বিতীয়ত হচ্ছে নিউ টাউনের এইচসিজি হাসপাতালের ভেতরে যে লাইফ কেয়ারের ব্লাড ব্যাংক রয়েছে সেখানে, এবং কতটা বেনিয়ম করা হয়েছে এই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটারই পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। সূত্রের খবর, তল্লাশিতে এসবিটিসির আধিকারিকরা খতিয়ে দেখেন গত ১ বছরে কত রক্ত সংগ্রহ করেছে এই ব্লাড ব্যাংক, সেই রক্ত কোথায় কোথায় বিক্রি করা হয়েছে। এ বিষয়ে তারা কথা বলেন ব্লাড ব্যাংকের আধিকারিক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। সংগ্রহ করা হয় বিভিন্ন তথ্য এবং ডিজিটাল নথি। এসবিটিসি সূত্রের খবর, রক্তদান শিবির থেকে কোনো রকম রক্ত সংগ্রহের বিষয়ে এই ব্লাড ব্যাংকের ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। প্রায় ২ ঘন্টা পর অভিযান শেষ করে বেরিয়ে যান এসবিটিসির আধিকারিকরা। সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রক্তের জন্য কিভাবে সাধারণ মানুষকে হন্যে হয়ে ঘুরতে হয় আমরা জানি, সেখানে এইভাবে কোটি কোটি টাকার বিনিময়ে রক্ত প্লাজমা পাচার হয়ে যাচ্ছে, কোনো নজরদারি কেন থাকবে না? এগুলো খুবই নৈরাশ্যব্যঞ্জক। আর এরকম খবর তো আজকাল আমাদের জাতীয় জীবনের কোনো প্রতিষ্ঠান এমন নেই এখন যেখানে এই ধরনের খবর আমরা পাই না। এই যে আজকে যে পরিদর্শন করা হয়েছে এবং এই সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা এতকাল কেন হয়নি? এমন তো নয় যে এই ব্লাড ব্যাঙ্কগুলো পরশুদিন চালু হয়েছে। এই ব্লাড ব্যাঙ্কগুলো তো চলছে, অনেক বছর ধরে চলছে। তাদের কাছে নথি চাওয়া হয়েছে স্বাস্থ্য ভবন থেকে, তারা নথি দেয়নি। তো সেই যে দেয়নি, তো তার পরিদর্শন করতে এত সময় লাগবে কেন? সেটা তো অনেককাল আগেই করা উচিত ছিল। এগুলো রক্ত এমন একটা জিনিস যা কারখানায় তৈরি হয় না এবং পয়সা দিলে সবসময় পাওয়াও যায় না। কাজেই সেইটার রক্ত সংগ্রহ এবং তার ডিস্ট্রিবিউশন, এগুলো কেন যে এতদিন কোনো রকম নজরদারির বাইরে ছিল। আর বিশেষ করে আমি শুনলুম একটু আগেই বলা হলো যে তাদের কাছে আগে বহুবার নথি ইত্যাদি চাওয়া হয়েছে, তারা সেসব সাবমিট করেননি এবং সেটা নিয়ে কেউ উচ্চবাচ্যও করেননি। তো এরকম করলে রক্তের মতন, রক্ত থেকে অনেক ইনফেকশাস ডিজিজ হয়, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ঠিক মতন সেগুলো ডোনারদের কাছে স্ক্রিনিং করা হয় কি না, এই সব ব্লাড কার কোথা থেকে এসেছে, কোথায় গেছে, কোথায় বিক্রি হয়েছে, কোনো খবরই তারা এখন দিতে পারছেন না। তো এরকমভাবে যদি একটা ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস চলে একটা সভ্য দেশে, সে খুবই দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক। একদম আমি এখান থেকে মানে কৃষ্ণদার কাছে আসতে যাবো। কৃষ্ণদা, একদম ডক্টর গাঙ্গুলিও যে কথা বলছিলেন যে খুবই হতাশাব্যঞ্জক একটা ঘটনা, মানে এত বছর ধরে এভাবে ব্লাড ব্যাংকগুলো চলে যাচ্ছে, এরকম কোটি কোটি টাকার বিনিময়ে বেআইনিভাবে ভিন রাজ্যে রক্ত পাচার হচ্ছে, প্লাজমা পাচার হচ্ছে। স্বাস্থ্য ভবন আগে কোনোভাবে নজরদারি দেখেনি কেন? বা এবং নথি চাওয়া হয়েছে, সে নথি যে দেওয়া হয়নি সেটাও কেন দেখা হয়নি? না, এটা তো নিশ্চয়ই স্বাস্থ্য সচিব বলতে পারবেন। আমি যতদূর জানি স্বাস্থ্য সচিব তো পাল্টায়নি। স্বাস্থ্যমন্ত্রী বলতে পারবেন? না, স্বাস্থ্য সচিব তো একই আছেন না, তো উনি তো, আমি যতদূর জানি তো এই সরকার পাল্টায়নি স্বাস্থ্য সচিবকে। আমি বলছি স্বাস্থ্য সচিব তো পাল্টায়নি, তো স্বাস্থ্য সচিব তো এই ব্যাপারে ওয়াকিবহল। রাজনৈতিক নেতৃত্ব পাল্টে গেছে, নির্বাচনের নিরিখে রাজনৈতিক নেতৃত্ব আসবে যাবে, কিন্তু আমলাতন্ত্র পুলিশতন্ত্র তো একই থাকে।
তো এর মধ্যে সরকারের এই আমলাতন্ত্র কেন করেনি? তাহলে স্বাস্থ্য সচিব তো আমি যতদূর জানি আপনার নতুন সরকার পাল্টায়নি, তো উনি ভালো বলতে পারবেন এই বিষয় যে আগে ছিল নাকি এটা কোথায়। আর সব এখান থেকে পাচার হলো কিনলো কারা? যেসব রাজ্যে কিনলো, আমি তো শুনলাম নাকি উত্তরপ্রদেশেও মার্চ এপ্রিল মাসে রেড হয়েছিল, তার নির্যাসটা কি সেটাও তো জানতে পারছি না। রাস্তা নিয়ে যেরকম এখানকার কথা হচ্ছে 100টার উপরে ব্রিজ সারা ভারত জুড়ে ভেঙে গেল, সেটা আলোচনা হলো না। ক্যাগ রিপোর্ট অন্য রাজ্যগুলোতে কেন টেবল হচ্ছে না বিধানসভাতে, সেটা নিয়ে আলোচনা হলো না। পশ্চিমবঙ্গ কেন্দ্রিক ডবল ইঞ্জিন সরকার, তো সার্বিকভাবে আলোচনা হোক। তাহলে আমি এটা জানি যে ভাই আমলাতন্ত্র বলতে পারবে যে এরা কারা হয়নি, গাফিলতিকার, এবং সেখানে যদি রাজনৈতিক প্রভাব ছিল সেটাও তারাই বলতে পারবে যে রাজনীতিতে কারা প্রভাব খাটিয়েছে। এইভাবে শুধুমাত্র কন্টেন্ট দেওয়া, এইমাত্র ফাইনাল হোসেনের মতো 400 কোটি টাকার সম্পত্তি, তারপরে বেরোলো 18 লক্ষ টাকা, তার মধ্যে 8 লক্ষ টাকা লোক, এরকম করে লাভ নেই। তদন্ত হোক, আন্তরিকভাবে সঠিক তদন্ত। হাজরার পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে যে অভিযোগটা সামনে এসেছিল যে 100 ইউনিট প্লাজমা তো বাইরে পাচার হয়েছে, শুধু তাই নয়, ব্লাড ব্যাংকের ভেতরে পড়ে থাকতে দেখা গিয়েছে তৃণমূল নেতাদের নামে ফ্রি লেখা রাবার স্ট্যাম্প। তাহলে সেটা কেন থাকতো অফিলিয়াদি? এইটাই তো বলছি, আমরা এতদিন জানতাম যে মানুষের রক্ত উকুনে খায়, ছারপোকায় খায়, আসলে তো 15 বছর ধরে তৃণমূল খেয়েছে। উকুন ছারপোকা কাউকে দরকার হয়নি, সব মানুষের রক্ত শুষে খেয়েছে। ভাবতে পারছেন একটা রক্তের মানে একটা যে আমরা ইউনিট রক্ত, সেটা 4টে উপাদান, 4টে উপাদানে বিভক্ত হয়ে যাচ্ছে রক্তের উপাদানগুলো। সেখানে রেড ব্লাড কর্পাসেলস চলে যাচ্ছে, তাও তো আবার ফ্রি স্ট্যাম্প পাওয়া যাচ্ছে। তার মানে বিনা পয়সায় এই এত কষ্ট করে যে রক্তগুলো সংগ্রহ করা হচ্ছে, এই চক্রটা তারা 15 বছর ধরে চালিয়েছে। এই চক্রের যে মূল মাথা, তাদের আনবেন না মন্ত্রীদের, খালি আমলারা কি করবে? মন্ত্রীদের চাপে আইনের শাসন তো ছিল না, শাসকদের আইন চলতো। তাই জন্য এই যে প্লাজমা, প্লেটলেট, এই দুটো যেমন যেত, রেড ব্লাড কর্পাসেল সবই চলে যেত। তাহলে ভাবতে পাচ্ছেন মানুষের যেটা জীবন প্রাণ দিচ্ছে সেই উপাদান, যা কোনো জায়গায় সত্যিই ডাক্তারবাবু বললেন ফ্যাক্টরিতে তো তৈরি হবে না, কিন্তু সেটা এইভাবে যে অন্য জায়গায় শুধু পাচার না, এমনকি এসবিটিসির অনুমতি ছাড়া হিউজ কোয়ান্টিটিতে বাইরে চলে যাচ্ছে, যেটা একেবারেই সম্ভব ছিল না যদি না বিগত সরকার মদত দিত। আমাদের এখন যে বর্তমান সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, আগে তো তৃণমূল সরকার চলতো, পশ্চিমবঙ্গ সরকার চলতো না, যার জন্যই এত গরমিল, এত রক্ত শুষে খাওয়া হয়ে এসছে। এখন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সেখান থেকে ঘুর পথে রক্তের ব্যবসা করে মানে মানুষের ব্যবহারের জিনিস আমরা জানি, রেশনে কিভাবে দুর্নীতি হয়েছে, ত্রাণে কিভাবে দুর্নীতি হয়েছে আমরা জানি, মানে রক্ত সেখানেও ছাড় দেওয়া হয়নি। এক বিন্দু রক্তের জন্য কিভাবে বিভিন্ন ব্লাড ব্যাংকে মানুষ ঘুরে বেড়ায় আমরা জানি, মানে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এবং গিয়ে কি শুনতে হয় যে রক্তের আকাল রয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।